মাসুদ স্যার পড়াইছেন না রিস্ক ম্যানেজমেন্ট? হ্যালো, জি স্যার। রিস্ক ম্যানেজমেন্ট থেকে রিস্ক ম্যানেজমেন্টের কেসই আসে, বাট যে সমস্ত বিষয়গুলো একটু জানতে হবে রিস্ক ম্যানেজমেন্টে একটু ওগুলো বলছি আপনাদের। কেস করাইছে স্যার? স্যার এখান থেকে কেস ওইভাবে করে নাই স্যার, তো অনেক আগে ক্লাস নিয়েছি, এরপরে আর লং টাইম তো স্যারের ক্লাস পাচ্ছি না। আচ্ছা, আমি রিস্ক ম্যানেজমেন্টের একটা কেস আপনাদের দেই, যদি সময় থাকে তাহলে আমরা আলাপ করবো না। হ্যাঁ, কেসটা একটু দিয়ে নিই, এটা একটা সেন্সিটিভ চ্যাপ্টার আপনাদের এটা। আচ্ছা, আমাকে মনে করেন, আমি আগে এখান থেকে বলি আপনাদের কি কি পড়তে হবে। হ্যাঁ, ওকে স্যার। আম, এখানে মোস্টলি আপনার মানে আমি যদি নাটশেল বলি আপনাদের, আপনারা কি জানেন যে রিস্ক অ্যাপেটাইট লিমিট কি? রিস্ক অ্যাপেটাইট কি জিনিস জানেন কেউ? সব চুপ। ক্লাসে কি আপনি একাই আছেন নাকি? স্যার রিক্স অ্যাপ্রিয়েট স্যার বলছিল, কিন্তু আমরা ওইভাবে আহ, ইয়ে করতে পারি। এই যে একটা টেবিল আমি দেখাচ্ছি না, একটা টেবিল, জি স্যার। এই জি স্যার। টেবিলটা আপনারা পুরাটা পড়বেন, বুঝছেন? এই টেবিলটা পুরাটা পড়বেন। আমার মনে হয় আপনারা মানে না পড়ে সম্ভবত পাশ করতে চাচ্ছেন, যেহেতু আপনাদের ক্লাসের রেসপন্স আমি খুবই কম দেখি, আপনারা ম্যাক্সিমামই জয়েন করে কথা বলেন না। So আমি জানি না হাউ মেনি অফ ইউ আর প্রেজেন্ট ইন দ্য ক্লাস, বাট মোস্ট ইম্পর্টেন্টলি আমি যেটা আপনাদের ভিতরে অবজার্ভ করেছি এই সেশনে, সেটা হচ্ছে আপনাদের ভিতরে মানে ড্রাইভ কম। ড্রাইভ কম ইন এ সেন্স যে ধরেন প্র্যাকটিসিং সেন্সটা আপনাদের কম। ইউ আর মোর ইগার টু লিসেন, এবং which is good, but at the end of the day you have to write something on the script, right? So আমি আপনাদের শুরুতেই বলে আসছি, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। উই নেভার রাইট কেস স্টাডি ইন আওয়ার আর্লিয়ার এক্সাম, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন, যেখানেই বলেন না কেন। আহ, এই কারণে এখানে কিন্তু ফেইলুরের পার্সেন্টেজ অনেক হাই এই অ্যাপ্লিকেশন স্টেজে, প্রফেশনাল এক্সামে। সো আমি আপনাদের বারবারই যেটা রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে যে মানে আপনারা হয়তো এরকম চান্স পাবেন না যে টিচার বলবে পরীক্ষা দাও, খাতা দেখে ফিডব্যাক দিব, বাট আমি আপনাদের চান্স দিয়েছি দু একবার, বাট নান অফ ইউ হ্যাজ রেসপন্ডেড। তো আমি ধরেই নিচ্ছি যে আপনারা হয়তো শুনতেই বেশি পছন্দ করেন, বাট আই ক্যান গ্যারান্টি ইউ আনটিল অর আনলেস ইউ স্টার্ট রাইটিং অ্যান্ড প্র্যাকটিসিং লট, your future is really dark. I can tell you very straightforward. Huh? There is no shortcut way in CA profession. You have to be industrious. You have to be very disciplined. You have to be very proactive, and you have to be. You have to maintain the very practicing mind. Otherwise, দেখবেন the day will come. You will frustrated. Job হচ্ছে না, পাস হচ্ছে না, I choose the wrong field. At the end of the day, you will start blaming someone for your failure. হ্যাঁ, so আমি এই জন্য আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব যে be serious, হ্যাঁ, and take your pen and start writing whatever you feel like. Even if you write something stupid things on the paper, I wouldn't bother, but you start writing. ঠিক আছে, this will eventually help you to success. হ্যাঁ, anyway, জি আমি স্যার। আপনাদের বলছি এই রিস্ক ম্যানেজমেন্টের যে টেবিলটা দেখতে পাচ্ছেন, আমি এখানে যেটা দেখাচ্ছি, দিস টেবিল ইজ ভেরি ভেরি ইনফরমেটিভ। হ্যাঁ, তো ওকে। আমি আপনাদের একটু টেবিলটাতে ব্রাউজ করে নিয়ে যাই। আমার কাছে মনে হচ্ছে আপনাদের সেন্স অফ আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট রিস্ক অ্যান্ড ইটস ম্যানেজমেন্ট ইজ ভেরি পুয়ার। এটা আমার কন্টেন্ট না, স্যার নিশ্চয়ই পড়াইছেন।
বাট রিস্ক অ্যাপিটাইট যেহেতু বলতে পারছেন না, সো ইটস রিয়েলি ফ্রাস্ট্রেটিং। হ্যাঁ, এনি অফ ইউ ক্যান টেল in the class what is risk appetite? আচ্ছা বলেন তো রিস্ক কি জিনিস, বলেন তো রিস্কটা কি জিনিস, মানে রিস্ক কি? রিস্ক আর অপরচুনিটির ভিতরে কোনো পার্থক্য আছে, কেউ বলতে পারবেন? রিস্ক আর আনসার্টেনিটির মধ্যে পার্থক্য কি বলতে পারবেন কেউ? এনিওয়ান ইন দ্য ক্লাস? রিস্ক হচ্ছে একটা ঘটনা ঘটবেই স্যার, আনসার্টেনিটিটা হচ্ছে যে এটা হতেও পারে না হতে পারে, হ্যাঁ, মানে না রিস্ক যেখানে হলো না একটা ঘটার সম্ভাবনা ঘটনা, রিস্ক হলো একটা ঘটনা ঘটবেই। ঘটনা ঘটবে, জি, আচ্ছা, আর আনসার্টেনিটি হচ্ছে ঘটতেও পারে নাও ঘটতে পারে। না ঘটতে পারে। আর কেউ? আর কেউ নাই? আহ, স্যার এখানে আর রিস্ক কি জানেন? রিস্ক ভবিষ্যতে কখনোই কোনো ঘটবে, ঘটবেই এরকম কিছু না। রিস্ক হচ্ছে স্যার the একটা পসিবল possible ভেরিয়েশন স্যার, the ভেরিয়েশন স্যার। possible the possible variation from your expected outcome. মনে রাখবেন রিস্ক is the possible variation from your expected outcome. আপনি কোনো একটা আউটকাম এক্সপেক্ট করতেছিলেন, সেটার থেকে কিছুটা ভেরিয়েশন হবে, আপসাইডও হতে পারে ডাউনসাইডও হতে পারে। হ্যাঁ, জি স্যার। তো সেই কারণে রিস্ক ক্যালকুলেট করা হয় ইম্প্যাক্ট মাল্টিপ্লাইড বাই লাইকলিহুড। রিস্ক কিভাবে ক্যালকুলেট করে? ইম্প্যাক্ট মাল্টিপ্লাইড বাই লাইকলিহুড, যে একটা লাইকলিহুড। ঘটনা ঘটার সম্ভাবনা কতটুকু মাল্টিপ্লাইড বাই যদি ঘটে তাহলে তার ইম্প্যাক্ট কত, কনসিকুয়েন্সটা কত। তো রিস্ক হচ্ছে, ধরেন যদি একদম প্লেন এন্ড সিম্পল ডেফিনেশন বলি, ইটস এ পসিবল ভেরিয়েশন, মানে আপনার কিছু একটা ভেরি করবে হোয়াট ইউ এক্সপেক্টেড ফ্রম ইউর এক্সপেক্টেড আউটকাম। মানে আপনি কোনো একটা আউটকাম আশা করছেন, যেহেতু প্রত্যেকটা ইভেন্টের ভিতরে ছোট বড় কিছু রিস্ক আছে, তো আপনি ক্যালকুলেট করছেন যে আউটকামটা ভালো হতে পারে, কিছুটা খারাপও খারাপ হতে হতে পারে পারে, স্যার। কিন্তু হবেই এটা নিশ্চিত করে বলা যাবে না। সেই কারণে যাচ্ছে বলা না। হয় রিস্ক ইজ এ পসিবল ভেরিয়েশন, রিস্ক ইজ এ পসিবল ভেরিয়েশন ফ্রম এক্সপেক্টেড আউটকাম। তো রিস্ক আর আনসার্টেনিটির ভিতরে তাহলে পার্থক্যটা কি? রিস্ক, if you have স্যার available information to predict the future, if you have available information to predict the ফিউচার future, স্যার। তাহলে এটা রিস্ক। due to lack of information, ইনফরমেশন। if you cannot predict the future, then the situation becomes uncertain. সো রিস্কের ভিতরে ইনফরমেশন অ্যাভেলেবেল থাকবে এবং আপনি আর ফিউচারকে প্রেডিক্ট করতে পারবেন। আর একই ঘটনা আনসার্টেন হবে যদি ডিউ টু ল্যাক অফ ইনফরমেশন ইনফরমেশন ইউ ক্যানট প্রেডিক্ট দ্য ফিউচার, ফিউচার। তখন দ্য সিচুয়েশন বিকামস আনসার্টেইন। সেই কারণে বলে রিস্ক অ্যান্ড আনসার্টেনিটি, দ্য ম্যানেজমেন্ট ক্যানট ব্লেম পুয়ার রেজাল্ট অন ব্যাড লাক, but instead may find themselves called to account by shareholders for not having taken adequate strategies to manage the risks organization faces. Management must therefore actively manage both risks and uncertainty. Approach: be clear on the difference between the risks and uncertainty since different evaluation technique apply to each. তারপরে exam approach, you may need to review scenario and identify areas of risks and uncertainty before advising on mitigating strategies. হ্যাঁ, তো যেটা বললাম, যেহেতু এটা আপনাদের আমার কন্টেন্ট না, আমি জাস্ট ইন এ নাটশেল বলে যাচ্ছি আপনাদের। তো দেন হোয়াট ইজ রিস্ক ম্যানেজমেন্ট? রিস্ক তো বুঝলাম তাই না? রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে একটা প্রসেস, মনে রাখবেন সব সময় রিস্ক ম্যানেজমেন্ট একটা কি? একটা প্রসেস স্যার। Process. Risk management is a process to identify the risks, assess the risks,
analyze the risks, evaluate the risks, and making the action plan to address those risks. এই প্রসেসটা কি বলা হয়? রিস্ক ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট প্রসেস। বুঝতে পেরেছেন? জি স্যার। তাহলে রিস্ক আইডেন্টিফাই করা, অ্যাসেস করা, অ্যানালাইসিস জি স্যার। অ্যানালাইজ করা, মিটিগেশন প্ল্যান করা, এই প্রসেসটাকে বলা হয় রিস্ক অ্যাসেসমেন্ট, ম্যানেজমেন্ট। হ্যাঁ, রিস্ক ম্যানেজমেন্ট। জি স্যার। আচ্ছা। তাহলে আমরা এবার আসি, হোয়াট ইজ রিস্ক অ্যাপেটাইট? রিস্ক অ্যাপাটাইট। অ্যাপেটাইট, রিস্ক অ্যাপেটাইট কি জিনিস বলেন? আফসানা আছে নাকি ক্লাসে? আফসানা, ক্লাসে অ্যাটেন্ডেন্স দেখাইতেছে, দেখছেন ক্লাসে নেই। লাবণ্য নাই। তারপরে আর কে কে আছে? মাসুদ আলম, স্যার আছি স্যার। মাসুদ আলম আছেন। কয় প্লেট ভাত খান? স্যার দুপুরে কয় প্লেট ভাত খাইছেন? আরে দুপুরে কয় প্লেট ভাত খাইছেন? স্যার অ্যাজ ইউজুয়াল স্যার, যেভাবে কন্টিনিউ হাই। আরে বাবা জিজ্ঞেস করছি কয় প্লেট? হাফ প্লেট, হ্যাঁ 1.5 স্যার। 1.5, 1.5 প্লেট। জি স্যার। আবুল কালাম আছেন? আবুল কালাম, সিদ্দিক আছেন? সিদ্দিক, কিংসুক বিশ্বাস, এমদাদুল হক, কে আছেন হাত তোলেন? জয়কিন বিশ্বাস, স্যার আরিফ, খায়রুল বাশার আছি স্যার। খায়রুল বাশার। কয় প্লেট ভাত খাইছেন দুপুরে? স্যার দুপুরে তো ভাত খাই নাই স্যার। দুপুরে ভাত খিচুড়ি খাইছিলাম স্যার। খিচুড়ি কয় প্লেট খাইছেন? 1 প্লেট। 1 প্লেট। তাহলে আরিফ খাইছেন, খায়রুল খাইছেন 1 প্লেট, আর ইয়ে খাইলেন 2 প্লেট, 1.5 প্লেট। তাহলে আপনি 1 প্লেট কেন খাইলেন? বাসায় ছিল না নাকি এর বেশি আর খেতে পারছিলেন না? আচ্ছা, আমি বেশি খাবার গ্রহণ করতে পারি না। আচ্ছা, আর আপনি 1.5 প্লেট কি আরো খাইতে পারতেন নাকি ওইটুকুই ছিল না ফুল? স্যার, স্যার এটা জানি হ্যাঁ, স্যার। এটারই বলে অ্যাপেটাইট। এটাকে কি বলে? অ্যাপাটাইট। অ্যাপেটাইট। অ্যাপেটাইট, মানে আপনি অ্যাপেটাইট। যতটুকু নিতে পারবেন, এর চেয়ে বেশি খেলে কি হবেন? অসুস্থ হয়ে যাবেন, তাই না? জি স্যার। জি স্যার। জি স্যার। হাইফাই লাগবে, দেইসেই লাগবে, বলবেন আমার ডাক্তারের কাছে নিয়ে যাও। তখন জি আপনার মা স্যার। বলবে খাওয়ার সময় তোর মনে ছিল না? হ্যাঁ, তো আমরা যতটুকু খেতে পারি ততটুকুকে আমাদের বলে, যতটুকু নিতে পারি ততটুকুকে বলে অ্যাপেটাইট। নিস সালাম ভাইয়া, বিকাশে 20,000 টাকা দিবেন। হ্যাঁ 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 হ্যাঁ, ওকে ওকে। তো তো এটা হলো রিক্স, ওইটাকে বলে অ্যাপেটাইট, তাই না? জি স্যার। তো মানুষের যেমন অ্যাপেটাইট থাকে, মানুষ তো খায়, পেটে হোল্ড করে, এই কারণে এটা আমরা বলি অ্যাপেটাইট। মানে তুমি কতটুকু খেতে পারবা, এর বেশি খেও না, তাই না? তাহলে জি তুমি স্যার। কিন্তু স্বাভাবিক থাকতে পারবা না। আবার তো অর্গানাইজেশনও তার একটা ক্ষুধা থাকে, তাই না? কিসের ক্ষুধা? প্রফিটের ক্ষুধা, রেভিনিউর ক্ষুধা, তাই না? এখন এই রেভিনিউ আর্ন করতে, ক্ষুধা আর্ন করতে গেলে তো রিস্কও জড়িত, তাই না? জি স্যার। তাহলে আপনি যেমন পেটে ভাত নেন, অর্গানাইজেশনও উপরে বিজনেস তো ওখানে কি এই নেয়, তো তুই রিয়াজ বারান্দা যা তো, বারান্দা শোয়াবো তোকে আমি, দাঁড়া। অর্গানাইজেশনও তো এরকম কি নেয়, রিস্ক নেয়, তাই না? জি স্যার। নাই স্যার। তাহলে ধরেন, ধরেন একটা মুদির দোকান, তার দোকানে প্রোডাক্ট আছে ধরেন 1 লাখ টাকার। উনি যদি এখন এইরকম কোন বিজনেস ডিসিশন নেয় যেখানে রিস্ক আছে 20,000 টাকার, 50,000 টাকার, উনি বাঁচবে? যদি অ্যাক্সিডেন্ট ঘটে উনি বাঁচবে? তাহলে ওনার ব্যবসা কি মারা যাবে না? উম, জি স্যার।
মানে ধরেন বেঁচে গেলে তো ব্যবসা হইলে তো লাভ হইলো, কিন্তু ইন এনি কেস রিস্ক তো, যদি কোনো কারণে যদি ওনার ড্যামেজ হয়ে যেতে দুর্ঘটনা স্যার। ঘটে, ড্যামেজ হয়, তাহলে তো উনি শেষ, উনি কি আর ব্যবসা করতে পারবে? না স্যার, চান্সেস আর ভেরি লো। লো। কিন্তু এই 50,000 টাকা যদি এখন একটা বিজনেস ডিসিশন নিতে বলেন, ধরেন এসিআই কে, স্কয়ার কে, ওর জন্য কি এটা কোনো ম্যাটার? না স্যার, এটা কোনো ম্যাটার করে না, কেন ম্যাটার না বলেন তো? কারণ তাদের ভলিউম অনেক বড় স্যার। তারা কোম্পানি অনেক বড়, তাদের ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ অনেক বেশি। বেশি। তো জি স্যার। মুদি দোকানের ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ অনেক কম। কম। এটা কি বলে? রিস্ক অ্যাপেটাইট লিমিট। একটু আজান দিচ্ছে, আজানটা শেষ হোক। জি স্যার। হ্যাঁ, তো শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। এইরকম প্রতিষ্ঠানের ক্যাপাসিটি উপর বেসিস করে অনেক সময় বিজনেস ডিসিশন নিতে হয়, কারণ বিজনেস ডিসিশনের সাথে তো অনেক রিস্ক ইনভলভ থাকে। যে আমি প্ল্যান করছি একরকম, সে অনুযায়ী হয়তো আমার বিজনেস পারফরমেন্স আসবে না, তাই না? জি স্যার। তো যেই প্রতিষ্ঠানের ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ ক্যাপাসিটি যেরকম, সেই আনুপাতিক হারে কতটুকু বিজনেস ডিসিশন, ধরেন, কেউ কথা বলছেন, কতটুকু বিজনেস ডিসিশন আপনি নিলে এবং ডিসিশনটা রং হলে আপনার মেইন ব্যবসায় কোনো এফেক্ট পড়বে না, এইরকম একটা লিমিটকে আমরা বলে থাকি রিস্ক অ্যাপেটাইট লিমিট। যে আপনার ঠিক ভাতের মতো, আপনি পেট ভর্তি ভাত খাচ্ছেন, বেশি খেলে যেন আপনার সমস্যা, সেই কারণে এরকম অর্গানাইজেশনের একটা ক্যাপাসিটি থাকে। সেই ক্যাপাসিটির বাইরে আপনি যখন কোনো রিস্ক নেন, তখনই দেখবেন অর্গানাইজেশন ডুবে যায়। যেমন আমি আপনাদের একটা এক্সাম্পল বলি। 2020, হ্যাঁ, এই কার মাইক্রোফোনটা বলেন তো? যেমন ধরেন, আমাদের যদি আমাদের মতো প্রফেশনালদেরই এক্সাম্পল দিই, 2020 সালে যখন করোনা শুরু হয়, বুঝছেন, অনেক লোকের চাকরি চলে গেল না? জি স্যার, গেছে স্যার। আবার অনেকের বেতন বন্ধ ছিল। আবার এখনো ধরেন 2022 সাল পর্যন্ত এই অবস্থা চলছে। 2023-24-এর মে পর্যন্ত হয়তো ধরেন কিছুটা স্টেবল ছিল, বাট ইকোনমি তো অতটা রিভাইভাল হয় নাই। তা আবার ধরেন জুলাই মাসে আহ, ছাত্র আন্দোলনের গ্যাঞ্জাম শুরু হইলো। তো এখনো ধরেন ইকোনমির অবস্থা খারাপ, অনেক লোক চাকরি হারাচ্ছে, অনেক কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, তাই না? জি তো স্যার। আমাদের মতো প্রফেশনাল যারা,
ধরেন অনেকে আছে নিজের প্রাইভেট জব, নিজের কোনো স্ট্রেংথ নাই, ধরেন লোন নিয়ে গাড়ি কিনছে, লোন নিয়ে ফ্ল্যাট কিনছে, এখন চাকরি নাই, এখন তার অবস্থা কি আপনি বলেন? তার কি গাড়ি ফ্ল্যাট কি তার থাকবে না এটা বেচতে হবে? সেল করতে হবে স্যার। তাহলে সে কি তার অ্যাপেটাইট লিমিটের ভিতরে ডিসিশন নিছিল? নিশ্চয়ই না, তাই না? জি স্যার। না স্যার। তো তো রিস্ক অ্যাপেটাইট লিমিটটা হচ্ছে এমন একটা লিমিট যে আপনার বিজনেস ডিসিশন যদি কখনো রং হয়, এইটাকে আপনি কি করতে পারবেন? অ্যাফোর্ড করতে পারবেন। মানে এই ঝাঁকি কিংবা এই লস আপনার মেইন ব্যবসা বা মেইন পরিস্থিতিকে যেন কোনোভাবেই কি না করে, হ্যাম্পার না না করে। করে স্যার। হ্যাঁ, এই আমি খাঁটি বাংলায় আপনাদের রিস্ক অ্যাপেটাইট লিমিট বুঝাইলাম। হ্যাঁ, রিস্ক অ্যাপেটাইট লিমিট ইজ সামথিং দ্যাট মাচ ইউ ক্যান অ্যাফোর্ড ইফ এনিথিং হ্যাপেন্স অ্যাবনর্মালি। হ্যাঁ, সো এটা মনে রাখবেন। বলে অ্যাটিটিউড টু রিস্ক শেপড বাই শেয়ার হোল্ডার্স এন্ড আদার কি স্টেক হোল্ডার্স উইল ইনফ্লুয়েন্স রিস্ক ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি। তো আপনার রিস্ক অ্যাপেটাইট লিমিট যতটুক অতটুকু পর্যন্ত আপনি হয়তো খুব বেশি বোদার হবেন না। হ্যাঁ, এর উপরে গেলেই ধরেন বোর্ডকে ইনভলভ করতে হবে। হ্যাঁ, এতটুকু বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, দেন আমি যদি বলি রিস্ক আইডেন্টিফিকেশন অ্যাপ্রোচ টু রিস্ক। হ্যাঁ, আমি এবার একটু নিচে চলে যাই, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। রিস্ক ম্যানেজমেন্ট প্রসেসটাতে চলে যাই আমি নিচে। আচ্ছা, আমি আরেকটা জিনিস আপনাদেরকে একটু বলে যাই। এই যে রিস্ক ম্যানেজমেন্ট আপনাদের বললাম, রিস্ক ম্যানেজমেন্টের আপনার একটা এই যে প্রসেস আছে, এই প্রসেসটা হচ্ছে আপনার এইটা, এটা নিশ্চয়ই স্যার পড়িয়েছেন আপনাদের। জি স্যার। দাঁড়ান। তো তো রিস্ক ম্যানেজমেন্ট প্রসেসটা অনেকটা এইরকম। হ্যাঁ, রিস্ক ম্যানেজমেন্ট প্রসেসের ভিতরে আপনার এটাকে রিস্ক স্ট্র্যাটেজিক অবজেক্টিভও বলে অনেক সময়। অ্যাপেটাইটটা শুরুতে খুব দরকার না হলেও মনে রাখা ভালো। রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস হলো আইডেন্টিফিকেশন, অ্যানালাইসিস, এভালুয়েশন, রিস্ক রেসপন্স এন্ড রিপোর্টিং। হ্যাঁ, জি এই স্যার। তিনটা। তো এগুলো নিশ্চয়ই স্যার পড়াইছে, রিস্ক কিভাবে আইডেন্টিফাই করতে হয়। আম, এই যে ধরেন রিস্ক অ্যাপেটাইটের ডেফিনেশন দেয়া আছে, দ্য এক্সটেন্ট টু হুইচ এ কোম্পানি ইজ প্রিপেয়ার্ড টু টেক অন রিস্ক টু অ্যাচিভ ইটস অবজেক্টিভ। মানে কতটুকু রিস্ক কোম্পানি নিতে রাজি আছে। হ্যাঁ, এইটুকের উপরে। সো রিস্ক কিভাবে আইডেন্টিফাই করে জানেন? টাইপস অফ রিস্ক কি কি জানেন? জি স্যার, কয়েকটা রিস্ক আছে, বিজনেস রিস্ক আছে এন্ড টাইপস অফ ফাইন্যান্সিয়াল রিস্ক রিস্ক কি আছে। বলেন তো? স্ট্র্যাটেজিক রিস্ক, অপারেশনাল রিস্ক, কমপ্লায়েন্স রিস্ক। হ্যাঁ, এই ধরনের কিছু টাইপস অফ রিস্ক আছে। আপনারা তো এই কিছুই পড়েন নাই দেখি। রিস্ক রেজিস্টার কি জানেন? রিস্ক রেজিস্টার পড়ি নাই স্যার। রিস্ক রেজিস্টার হলো আপনারা যেন এই অ্যাসেট রেজিস্টার মেনটেন করেন না, জি স্যার, করি স্যার। ঠিক সিমিলার লাইক রিস্ক রেজিস্টার থাকে যেটার ভিতরে লিস্ট অফ রিস্ক থাকে।
এখানে প্রায়োরিটি করা থাকে কোন রিস্কটাতে কি ধরনের আনসার্টেনিটি আছে, এবং এটা আপডেট হয় কন্টিনিউয়াস। এটা কি হয়? আপডেট হয় আপডেট হয় কন্টিনিউয়াস। এটাকে আমরা বলে থাকি রিস্ক রেজিস্টার রেজিস্টার। এটাকে আমরা বলে থাকি রিস্ক রেজিস্টার রেজিস্টার। হ্যাঁ, তো জি স্যার এটা হচ্ছে রিস্ক অফ লিস্ট দ্যাট মেনটেইন ইনটু দ্য রেজিস্টার। এখানে কিছু প্রায়োরিটি সেট করা থাকে, এবং অর্গানাইজেশনে কোন রিস্কের জন্য কি কন্ট্রোল কি আছে এগুলো এখানে লেখা থাকে। হ্যাঁ, এই যে এখানে দেখবেন ডিটেলস বলা আছে টুকটাক, এগুলো একটু দেখে নিন। আমি জাস্ট কনসেপ্ট গুলো আপনাদের বুঝাই দিয়ে যাচ্ছি। যেগুলো বলি সেগুলো ইম্পর্টেন্ট টপিকস ধরে নেন আর কি। রিস্ক আচ্ছা স্যার অ্যাসেসমেন্ট তো আমরা বলছি, রিস্ক অ্যাসেসমেন্ট কিভাবে করে, যে রিস্ক ইকুয়াল টু ইম্প্যাক্ট মাল্টিপ্লাইড বাই লাইকলিহুড। হ্যাঁ, এভাবে আমরা রিস্ক অ্যাসেসমেন্ট করি। রিস্ক প্রোফাইলিং রিস্ক প্রোফাইলিং মানে হচ্ছে যে কোন রিস্কটা, এই যে আমরা রিস্ক ক্যালকুলেট করি না, জি এই ক্যালকুলেটর ধরেন আমরা একটা ম্যাট্রিক্স বানাই, এত থেকে এত হলে এটা লো রিস্ক, এত থেকে এত হলে এটা হাই রিস্ক, এত থেকে এত হলে এটা মিডিয়াম রিস্ক, তাই না? তো জি এই ধরনের আমরা যখন রিস্ক গুলাকে বিভিন্ন ক্যাটাগরি করি তার ইম্প্যাক্ট এবং লাইকলিহুড দিয়ে, তখন আমরা এটাকে বলে রিস্ক প্রোফাইলিং। হ্যাঁ, আপনার এই যেমন ব্লাড টেস্ট করেন না আপনারা, ব্লাড টেস্ট, জি স্যার করি স্যার ব্লাড টেস্টের রেজাল্টের পাশে দেখবেন একটা রেফারেন্স ভ্যালু দেয়া আছে, যে এত থেকে এত যদি থাকে তাহলে নরমাল, এত থেকে এত হইলে অ্যালার্মিং, এত থেকে এত হইলে ইয়ে, লেখা থাকে না? জি স্যার। ব্লাড টেস্ট করেন নাই? করাইছি স্যার কিন্তু তো ওইটা খেয়াল করিনি স্যার ওইটাই দেখবেন ব্লাড টেস্টের পাশে লেখা আছে, কি বলেন, খেয়াল করেন নাই? স্ট্যান্ডার্ড থাকে স্যার, একটা স্ট্যান্ডার্ড একটা স্ট্যান্ডার্ড থাকে, মান ওই থাকে। স্ট্যান্ডার্ডটাই প্রোফাইলিং, মানে মেল ফিমেল চাইল্ড তিনটা ক্যাটাগরিতে আপনার ওই একই ব্লাড, কিন্তু তিন ধরনের কারণে তিনটা রেফারেন্স ভ্যালু থাকে, তাই না? ওইটাই প্রোফাইলিং। তো আপনার ব্লাড যদি স্ট্যান্ডার্ড থেকে যদি অল্প একটু উপরে হয়, আপনি হয়তো চিন্তা করেন এটা কোনো সমস্যা না। আর একটু উপরে হলে চিন্তা করে ডাক্তার বলে আচ্ছা মিডিয়াম রেঞ্জে আছে, ওষুধ খান। আর উপরে চলে গেলে তখন কি হয়? অ্যালার্মিং হয়ে যায়, তাই না? তো এটা কি করা বলে? প্রোফাইল করা বলে। মানে আপনার ঘটনাটা আসলে কতটা সেভিয়ার এটা বোঝার জন্য এই রিস্ক গুলাকে কি করতে হয়? প্রোফাইল করতে হয়। প্রোফাইলিংটা কিভাবে করে? যে সেভিয়ারিটি ইম্প্যাক্টটা কত আর ফ্রিকোয়েন্সি বা প্রবাবিলিটি কত, এই দুইটার মাধ্যমে রিস্ক গুলাকে বিভিন্ন ভাগে ভাগ করে লো, মিডিয়াম, হাই এরকম দেখা হয়। হ্যাঁ, কি বলছি বুঝছেন? জি স্যার। তো এই রিস্ক প্রোফাইলিং অনেক সময় দেখবেন যে আসবে আর কি। আমি জাস্ট রিস্ক এভালুয়েশন এগুলো দেখে নিন, ডেফিনেশন, যে আমি রিস্ক ম্যানেজমেন্টের প্রসেস যেটা বললাম এগুলো। রিস্ক রেসপন্স অনেকগুলো হয়। একটা হচ্ছে রিস্ক অ্যাভয়েডেন্স, রিস্ক রিডাকশন, রিস্ক ট্রান্সফার, আর একটা রিস্ক রিটেনশন। পড়ছেন? রিস্ক নিয়ে কি করবেন? রিস্ক তো আইডেন্টিফাই করলেন, অ্যাসেস করলেন, এভালুয়েট করলেন, রিস্ক তো রেসপন্ড করতে হবে, তাই না? রিস্ক তো ম্যানেজ করতে হবে না? তো রিস্ক জি কিভাবে ম্যানেজ করা যায়? রিস্ক অ্যাভয়েড করা যায়, রিস্ক রিডাকশন করা যায়, রিস্ক ট্রান্সফার করা যায়, রিস্ক রিটেনশন করা যায়। অ্যাভয়েডেন্স মানে হলো আমি নিবই না, এই বিজনেস ডিসিশন আমি নিবই না। ধরেন বিমান যে কোনো সময় এই ভেঙে নিচে পড়তে পারে, পড়লে কি আপনি বাঁচবেন? না স্যার আমি বিমানে যাবই না। আমি গাড়িতে উঠলে গাড়ি অ্যাক্সিডেন্ট হলে মারা যাইতে পারে, আমি গাড়িতেই উঠবো না। না। তারপরে ধরেন আমি রিক্সায় চললে ভালো, রিক্সা কাইতে হয়ে পড়লে আমার মরার সম্ভাবনা, আমি রিক্সায় যাব, আমি সৌদি রিক্সায় যাব। অ্যাভয়েডেন্স মানে হলো আমি এটা নিবই না, আমি এই রিস্ক নেবই না নেবই না। ঠিক আছে? জি স্যার রিডাকশন মানে হলো কি, ধরেন রিস্কটা অনেক বেশি আছে, আমি কিছু কন্ট্রোল দিলাম, কিছু মেকানিজম দিলাম, আমি কমাইলাম। কি বলছি বুঝছেন? জি স্যার বুঝতে পারছি স্যার
তারপরে ট্রান্সফার। ট্রান্সফার মানে হলো কি জানেন, আপনারা ইন্স্যুরেন্স করেন না? জি স্যার, ইন্স্যুরেন্স কোম্পানি, হ্যাঁ। হ্যাঁ, এটা হলো রিস্ক ট্রান্সফার। মানে আমার রিস্ক আমি ইন্স্যুরেন্স কোম্পানিকে দিয়ে দিলাম, বাড়তি একটু প্রিমিয়াম দিলাম, কিন্তু লস হইলেও আমার টাকা দিচ্ছেন। তো আমি রিস্কটাকে ট্রান্সফার করে দিলাম। আর রিস্ক রিটেনশন, এটা আমি দেখে নিব, সমস্যা নেই। রিস্ক আছে, ফাইন, আমি এটা অ্যাকসেপ্ট করলাম, আমার কিচ্ছু করার দরকার নাই। ঠিক আছে, জি স্যার। বুঝা গেল তো? কনসেপ্ট বুঝছেন? আমি এত ডিটেল আপনাদের পড়াইতে পারবো না, কারণ এগুলো জি আমার স্যার, বুঝতে পারছি স্যার। অ্যালোকেশনে নাই। হ্যাঁ, স্যার একটা নামাজের ব্রেক দিবেন স্যার? দিলাম। আমরা 15 মিনিট ব্রেক নেই তাহলে। জি স্যার। 4টা বাজে, তো আমরা 4:15 আসি। ওকে স্যার। হ্যালো, জি জি স্যার। স্যার, আসি স্যার। আচ্ছা, তাহলে এই যে রিস্ক রেসপন্স যেটাকে আমরা বললাম, এটা গেল আর কি। হ্যাঁ, রিস্ক মনিটরিং, এই রিস্ক গুলাকে আপনি প্রতি বছর বছর রিভিউ করবেন। কোনোটার গ্রেড চেঞ্জ হবে, আপডেট হবে, কোনোটা ম্যানেজ হবে, কোনোটা হাই থেকে মিডিয়ামে চলে আসবে, কোনোটা মিডিয়াম থেকে লোতে চলে যাবে। তাহলে আপনার রিস্ক মনিটরিং হয়ে গেল। তারপর যদি আমি বলি, এগুলা তো আপনারা ইয়েতে পড়েছেন, সেনসিটিভিটি, ব্রেক ইভেন অ্যানালাইসিস, রিলেভেন্ট ক্যাশ ফ্লো, এমআইতে পড়েছেন, তাই না? সেগুলো আপনারা এমআইতে পড়েছেন, আমি আর এগুলোতে যাচ্ছি না। ব্রেক ইভেন পয়েন্ট, সিবিপি অ্যানালাইসিস এমআইতে পড়ছেন না? ম্যানেজমেন্ট ইনফরমেশনে। জি স্যার। এগুলো আছে, এগুলো তো এখানে পড়তেছেন, যেহেতু এগুলো আর এখানে আলাপ না করি। এগুলো সবগুলাই ওইগুলো নিয়ে, সিনারিও, ব্রেক ইভেন, সেনসিটিভিটি, সেগুলো আপনারা এমআইতে পড়েছেন। এগুলো সব এমআই এর বই, দরকার নেই। হ্যাঁ, তাহলে রিস্ক ম্যানেজমেন্টে যদি আপনি এতটুকু জিনিস ভালো করে বুঝে থাকেন, আমার মনে হয় উইচ ইজ ফাইন। হ্যাঁ, আচ্ছা, আমার কাছে রিস্ক ম্যানেজমেন্টের একটা কেস আছে, আমি আপনাদের দিচ্ছি। আম, একটু খুঁজে বের করছি, দাঁড়ান, ওয়েট। কেস খুঁজে বাইর করাই হলো একটা বড় চ্যালেঞ্জ।
আচ্ছা, এখানে আমি একটা কেস আপনাদের দিচ্ছি। এটা 2 নাম্বার ইয়াতে পাবেন আপনারা, 2 নাম্বার কোশ্চেনে। হ্যাঁ, আমি চ্যাট বক্সে দিচ্ছি। হ্যাঁ, জি স্যার। 2 নাম্বার কোশ্চেনে পাবেন রিস্ক ম্যানেজমেন্টের একটা কেস আছে, ওটার সাথে সলিউশনও আছে। সো আপনারা একটু দেখেন, ফাইলটা নামায় তারপরে আমরা অন্য জায়গায় যাবো না। হ্যাঁ, স্যার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন না স্যার? কি দেখতে পাচ্ছেন না? স্ক্রিনটা আমি তো দেখতে পাচ্ছেন না স্যার? চ্যাট বক্সে দিয়েছি আপনাদের স্ক্রিন, তো দেখাচ্ছি না আমি কিছু। চ্যাট বক্সে এই এখন চ্যাট বক্সে পাইনি স্যার। আসে নাই স্যার? কি বলেন, আমার এখান থেকে তো যাওয়া দেখাচ্ছে, আমার এখান না থেকে ডেলিভারি দেখাচ্ছে। না, এখনো আসেনি স্যার। এখন আসে নাই, ওয়ার্ড ফাইল যায় নাই। না স্যার। আচ্ছা দেখেন তো, এখন গিয়েছে? না স্যার। ডেলিভারি দেখাচ্ছে, কি সমস্যা? স্যার মনে হয় ডাউনলোড হতে একটু সময় নেবে, হওয়ার কথা না। কিন্তু চ্যাট বক্সে তো দেখা যাচ্ছে না স্যার। ও ও, এটা দেখি আফসানা মিমি ডাইরেক্ট দেখাচ্ছে কেন? হ্যাঁ, আপনার নামে আমি কি মনে হয় ইয়ে করছেন স্যার, ও পাঠাইছি। আফসানা মিমি ডাইরেক্ট চলে যাচ্ছে। দাঁড়ান, এটা কি করতে হবে? মিটিং গ্রুপ চ্যাট হ্যাঁ জি স্যার, মিটিং গ্রুপ চ্যাটে দিতে হবে স্যার। দেখেন তো এবার কি পেয়েছেন কিনা। হ্যাঁ জি স্যার, এখন পেয়েছি স্যার। হ্যাঁ, এটা 2 নাম্বার কোশ্চেন। ও নাম ইয়ে করা ছিল মনে হয় কোনো কারণে। এই সাউন্ড আসতেছে কার মাইক্রোফোন থেকে, একটু বলেন তো এটা কে? হ্যাঁ, সবাইকে একটু মিউট করে দেন তো। এই মাহবুবুল মিঠাল মনে হয়, তো ঝামেলা দেখি। দুই নাম্বার কেসটা দেখেন, 2 নাম্বারটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্টের কেস। হ্যাঁ, সো এটা একটু আপনারা বাসায় প্র্যাকটিস করেন, আমি তো আর এখানে এখন এগুলো যেহেতু পড়াবো না। পেয়েছেন না? জি স্যার। এই 2 নাম্বার কেসটা সলভ করবেন। হ্যাঁ, পরে সময় করে করেন, ওটার সাথে মনে হয় অ্যান্সার স্ক্রিপ্টও আছে সম্ভবত। জাস্ট টু হ্যাভ ইউর আন্ডারস্ট্যান্ডিং যে রিস্ক ম্যানেজমেন্ট রিলেটেড
কেস কিরকম হয়, অ্যান্সারের ধরনটা কিরকম হবে। ওকে যেহেতু এটা মাসুদ স্যারের কন্টেন্ট, সো আমি এখানে খুব বেশি ইয়ে দিচ্ছি না, আমি আপনাদের একটু জাস্ট ওভারভিউ দিয়ে যাচ্ছি, যেহেতু বলছিলেন কি কি জিনিস দেখতে হবে। জি স্যার হ্যাঁ, তাহলে আমরা পরের চ্যাপ্টারে যাচ্ছি এখন। পরের চ্যাপ্টারে কি আছে? কি চ্যাপ্টারই শেষ হচ্ছে না। এটা কোন চ্যাপ্টার? দাস দাস হ্যাঁ, আপনার এক্সপিরিয়েন্স বিজনেস 476 পেজ হ্যাঁ, পেজ নাম্বার 476 নেক্সট চ্যাপ্টার হুম। স্যার আপনার স্ক্রিনে কিছু দেখা যাচ্ছে না স্যার আপনি কিছু শেয়ার করেছেন না, আমি দেইনি এখনো, আমি কন্টেন্ট বের করতেছি, তো পেজ বাই পেজ যেতে হচ্ছে, তো তো ঝামেলা। আহ আচ্ছা, পরের চ্যাপ্টার এবার দিচ্ছি শেয়ার। কি খুঁজতেছো তুমি? হুম। পরের চ্যাপ্টারটা হচ্ছে আপনার স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে, মেথড অফ ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট জি সম্ভবত এটা 11 নম্বর চ্যাপ্টার, জি মেথড স্যার অফ দেখা যাচ্ছে স্যার। ডেভেলপমেন্ট। জি স্যার। হ্যাঁ, তো এই চ্যাপ্টারে মার্জার অ্যাকুইজিশনও আছে, কিন্তু মার্জার অ্যাকুইজিশন রিলেটেড আসলে প্রশ্ন আমি ইউজুয়ালি দেখি নাই। মেথড অফ গ্রোথ যেটা, এটা আমরা অলরেডি পড়ে আসছি। ওই মার্কেটে যে একটা কোশ্চেন আসছিল স্যার গত আগস্ট মাস আগস্ট হ্যাঁ, মাসে সেটাতে বলছিল right, কোম্পানি এক্টের আলোকে কথা বলতে হ্যাঁ, মানে ম্যাথমেটিক্যাল টার্ম আসে না আর কি, কিছু থিওরিটিক্যাল জি স্যার জি টার্ম আসে আর কি। সো মার্জার অ্যাকুইজিশন আপনার ইয়ে রিলেটেড যে সমস্ত ডেফিনেশন আছে এগুলো একটু পড়ে নিয়েন। খুব বেশি ডেপথ ম্যাথমেটিক্যাল টার্মসে যাওয়ার দরকার নেই। আর আরেকটা বিষয় হলো যে মেথড অফ গ্রোথ, এটা আমরা পড়ে আসছি। এই চ্যাপ্টারটা মোস্টলি একটা রিক্যাপিং চ্যাপ্টার, বুঝছেন? 11 নম্বর চ্যাপ্টার হিসাবে দিলেও আমরা ওই যে মার্কেট পেনিট্রেশন, মার্কেট ডেভেলপমেন্ট, প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন, গ্রোথ জি ভেক্টর স্যার ম্যাট্রিক্স পড়ছি না? জি স্যার জি স্যার পড়ছি জি স্যার। স্যার এই গ্রোথ ভেক্টর ম্যাট্রিক্স এটা অনেকটা রিক্যাপিং। এখানে আপনি নতুন তেমন কিছু খুবই কম পাবেন মার্জার অ্যাকুইজিশন ছাড়া। সো এই চ্যাপ্টার ম্যাক্সিমামই আপনার মার্জার অ্যাকুইজিশনের কনসেপ্টটা যদি একটু ক্লিয়ার থাকে, তাহলে অনেকটা রিক্যাপিং চ্যাপ্টার হিসাবে আপনি এটাকে ধরতে পারেন। এগুলো আমরা পড়ছি, এই যে ইন্টারনাল ডেভেলপমেন্ট, ডাইভার্সিফিকেশন, এক্সটার্নাল ডেভেলপমেন্ট, তারপরে ডাইভার্সিফিকেশনের ভিতরে আমরা মেথড অফ গ্রোথে পড়ছি না, মার্জার অ্যাকুইজিশন অ্যালায়েন্সেস পড়ছিলাম না? জি স্যার সো এগুলাই এখানে আবার বলা। সো এই 11 নম্বর চ্যাপ্টারে আদার দেন মার্জার অ্যাকুইজিশনের ডেফিনেশন ছাড়া বা বেসিক কিছু আন্ডারস্ট্যান্ডিং নর্মস ছাড়া অন্য তেমন কিছু দেখার নাই। হ্যাঁ, আমি জাস্ট এটাই আপনাদের পরিষ্কার করতেছি আর কি এখানে। আর বাকি যা কিছু এখানে পাবেন আমরা উপরের চ্যাপ্টার গুলোতে পড়ে আসছি। হ্যাঁ, অ্যালায়েন্সেস কি, লাইসেন্সিং কি, ফ্র্যাঞ্চাইজি কি পড়ছি না? জি স্যার সো 11 নম্বর চ্যাপ্টারটা মোর লাইক রিক্যাপিং চ্যাপ্টার আর কি। হ্যাঁ, স্ট্র্যাটেজিক ইস্যুস টিস্যু যেগুলো। তো আমরা পরের চ্যাপ্টারটা দেখছি, পরের চ্যাপ্টারে কি আছে। তো আপনি বইকে যদি একটু ছোট করে নিতে পারেন, তাহলে আপনাদের জন্য অনেক সুবিধা পড়াশোনা করতে। সিএ পড়তে হলে অনেক স্মার্ট হইতে হবে। আচ্ছা, এভালুয়েশন, অ্যানালাইসিস, পারফরম্যান্স এন্ড স্ট্র্যাটেজি। হ্যাঁ, এইটা হলো বিজনেস পারফরম্যান্স। হ্যাঁ, তো বিজনেস পারফরম্যান্স অ্যাসেস করার জন্য আপনার কিছু রেশিওস জানতে হয়।
কি চয়েস জানতে অফ হয়? স্ট্র্যাটেজিক অপশনটাই বেশি আসছে এখানে। হ্যাঁ চয়েস অফ স্ট্র্যাটেজিক অপশনটাই অনেকবার আসছে পরীক্ষায়। হ্যাঁ হ্যাঁ, চয়েস অফ স্ট্র্যাটেজিক অপশন তো আমরা পড়ছি না, জি স্যার। এই যে স্ট্র্যাটেজিক প্ল্যানিং প্রসেসের মধ্যে জি স্যার। এই যে স্ট্র্যাটেজি চয়েস পড়ছি না আমরা। জি জি স্যার। স্যার। জি স্যার তো ওগুলাই কি কি স্ট্র্যাটেজি আপনি চুজ করবেন, আর এইখানে আপনার কিছু রেশিও অ্যানালাইসিস করতে বলে অনেক সময় বিজনেস পারফরমেন্স অ্যাসেস করার জন্য। তো সম্ভবত আমার কাছে সব রেশিওজ এর একটা শীট বানায় আপনার আছে, আমি স্টুডেন্টকে দিছিলাম, আমি দেখি শীটটা পাই কিনা, পাইলে আমি আপনাদের দিয়ে দিচ্ছি। জি স্যার। গত গত বছরে স্টুডেন্টদের জন্য আমি শীটটা বানাইছিলাম, বাট এটা কি এই ক্লাসে নাকি বিজনেস এন্ড ফাইন্যান্সের ক্লাসে সম্ভবত। এখন তো আমি বিজনেস এন্ড ফাইন্যান্সের ক্লাস আর নেই না, ছেড়ে দিচ্ছি, সময় দিতে পারি না। সম্ভবত বিজনেস এন্ড ফাইন্যান্স, আমি একটু ঘুরে আসি দেখি, দাঁড়ান, পাইলে আপনাদের এটা দিয়ে দিই। যত রকমের রেশিওজ আছে ওইখানে ফর্মুলা লেখা আছে, জাস্ট ফর্মুলায় বসাইবেন আর লিখবেন। হ্যাঁ, পেয়ে গেছি সম্ভবত, ইয়েস। যত ধরনের রেশিওজ আছে, হ্যাঁ, সব রেশিওজ এর ফর্মুলা দেয়া আছে এখানে। হ্যাঁ, তো আমি চ্যাট বক্সে দিচ্ছি। হ্যাঁ, ওকে স্যার। জি স্যার। আমি শিওর এবার এটা আফসানের কাছে যাবে না। জি স্যার। চ্যাট বক্সে দেখছি, মিটিং গ্রুপ চ্যাট, ইয়েস। দেখেন তো পেয়েছেন কিনা। জি স্যার, পাইছি স্যার। এটার মধ্যে সমস্ত রেশিও আছে, ব্যালেন্স শিট, পিএনএল, যা কিছু আছে সব পাবেন। হ্যাঁ, সো এই চ্যাপ্টারে আমি যদি বলি, আপনি যদি স্ট্র্যাটেজিক অপশনটা দেখেন, রেশিও অ্যানালাইসিস দেখেন, আর এই চ্যাপ্টার থেকে আমার মনে হয় না আপনার দেখার কিছু আছে। বাজেট এন্ড বাজেটারি কন্ট্রোল, এইটা তো আপনাদের মোটামুটি পরিচিত বিষয়, এটা আপনারা একটু দেখে নিয়েন। বাজেট এন্ড বাজেটারি কন্ট্রোল, এটা আমার পড়ানোর কিছু নাই, আর এখানে আর তেমন কিছু নাই। হ্যাঁ, এই যে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, এগুলো তো আপনারা এমআই তে পড়েছেনই, সো নাথিং নিউ। রেসিডুয়াল ভ্যালু, আরআই, রেসিডুয়াল ইনকাম, এগুলো আপনারা এমআই তেও পড়েছেন, আর ওয়াই, সো নাথিং নিউ হিয়ার। ব্যালেন্স স্কোর কার্ড, আমি তো পড়ছি স্যার আমরা। হুম, আর কিছু নাই এই চ্যাপ্টারে, বুঝছেন। ইনফ্যাক্ট এর পরের চ্যাপ্টার গুলিতে আর কিছুই নাই, এগুলাই। রোল অফ আর এন্ড ডি, এগুলো এরপরে আসলে আর তেমন কিছু নাই, বুঝছেন।
এই কয়েকটা জিনিস ছাড়া আপনাদের ওই 1 থেকে 9 নাম্বার চ্যাপ্টার যে পড়াইছি না, জি ওইখানেই জি, স্যার। ফোকাস করতে হবে, বুঝছেন? টিকিউএম এর ডেফিনেশনটা একটু দেখে নিতে পারেন, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। স্যার এখানে একটা ছিল হচ্ছে বিজনেস প্ল্যানিং এন্ড ফাংশনাল স্ট্র্যাটেজি। ও আর কিছু আসে না, ওই যে পারফরমেন্স তো দিলামই, প্ল্যানিং এর ওই থিওরি টিওরি টুকটাক কিছু আসে, ওগুলো একটু দেখে নিন। ওকে স্যার। বিজনেস প্ল্যানিং তো বাজেটারি কন্ট্রোলই, তাই না? এগুলো আর তেমন কিছু না, এগুলাতে আপনাদের আসলে খুব বেশি বোঝা না হলেও চলবে, হ্যাঁ। এগুলো চ্যাপ্টার হিসাবে আছে, হুইচ ইজ ফাইন। নিড অফ ফর চেঞ্জ স্ট্র্যাটেজি, কেস আসে না, কিছু লেস কোশ্চেন আসতে পারে। যে একটা স্ট্র্যাটেজি আপনি ধরেন মেক করেছেন, জি স্যার। এইটা যদি চেঞ্জ করতে হয়, হুম। তাহলে আপনার কি কি ধরনের স্ট্র্যাটেজি থাকতে হবে? 1 নাম্বার। 2 নাম্বার হলো কি কি প্রয়োজনে চেঞ্জ দরকার হইতে পারে। কি বলছি বুঝছেন? হুম। কি কি প্রয়োজনে ধরেন স্ট্র্যাটেজি চেঞ্জ হইতে পারে, এগুলো একটু দেখে নিন। আর এখান থেকে আর কিছু দেখার নাই, ভেরি প্লেন এন্ড সিম্পল। আর কিছু না পড়লেও হবে এখান থেকে, হ্যাঁ। ওকে আমার স্যার। অ্যাসেসমেন্ট অনুযায়ী আর কি। কারণ আপনাদের ঠিক আছে। আপনাদের যদি অন্য কোনো ডিফারেন্ট ভিউ থাকে সেটা তো আলাদা জিনিস, বাট আমার কাছে মনে হয় আর তেমন কিছু এখান থেকে না পড়লেও আপনার তেমন কোনো সমস্যা হওয়ার কথা না স্যার। কথা না। আর কি আছে? এথিক্স, সাস্টেনেবিলিটি, কর্পোরেট রেসপন্সিবিলিটি, এটা পড়ছেন আপনারা। আহ, জি এটা স্যার। ইম্পর্টেন্ট, অনেক কোশ্চেনই পাবেন। কর্পোরেট রেসপন্সিবিলিটি, সিএসআর তো পড়েছেন। জি স্ট্র্যাটেজি স্যার। এন্ড এথিক্স কিভাবে রিলেট করে, এটাও পড়েছেন। জি স্যার। এথিক্যাল ইস্যুজ ইউজ ডাটা তো জানেনই। থিওরিটিক্যাল কোশ্চেন মোস্টলি আসে, আর হচ্ছে আপনার বিজনেস ডিসিশনের সাথে এথিক্স কিভাবে ইন্টিগ্রেটেড, এটার উপরে কিছু থিওরি কোশ্চেন আসে এখান থেকে। আর কর্পোরেট গভর্নেন্স, সিএসআর, এগুলো তো আপনারা বুঝেন। সো এটাই মনে হয় সবার লাস্টের চ্যাপ্টার। সো জি স্যার, এটা এখানে লাস্ট। আমি যেটা করতে পারি, আপনাদের কর্পোরেট গভর্নেন্সের একটা পিপিটি আছে আমার, এটা আমি আগে স্টুডেন্টদের পড়াইতাম। আমি দেখি পিপিটিটা পাই কিনা, পাইলে আপনাদের দিয়ে দিচ্ছি। এটার ভিতরে সবই আছে। দেখি দাঁড়ান। কর্পোরেট গভর্নেন্স না, পেয়েছি। কর্পোরেট গভর্নেন্স, ইয়েস। তো এখানে দেখলে আপনি অনেক কিছু নিজেও বুঝে যাবেন। এটা একটু দেখেন। আমি আমি ক্লাসের শুরুতেই আপনাদের বলেছিলাম যে আসলে এই নিচের চ্যাপ্টার গুলিতে পেজ দেখবেন অনেক, কিন্তু আপনার আসলে ডাজেন্ট রিকোয়ার মাচ কনসেন্ট্রেশন, হ্যাঁ। So আমার হ্যাঁ, কেউ জি কিছু স্যার। বলছেন? না স্যার। এই আমি যে আপনাদের চ্যাট বক্সে দিছি, এটা একটু দেখে নিন, হ্যাঁ। আর যেগুলো বলছি এই কয়েকটা বিষয়ে গেছে, পান নাই চ্যাট বক্সে? হ্যালো, স্যার পাইছি স্যার। পেয়েছেন? জি আচ্ছা, তো এই কয়েকটা জিনিস যদি আপনারা এখান থেকে একটু দেখেন, তাহলেই হবে আমার বিশ্বাস আর কি, হ্যাঁ।
তো এই তো বাকি যেগুলো আমি পড়াই নাই এগুলোর মধ্যে থেকে আমি আপনাদের যদি গাইডেন্স দিই এতটুকু গাইডেন্সই দিব। আর আমি দেখি পরে যদি আবার ক্লাস পরে আমি হয়তো একটা পরীক্ষা নিতে পারি। আপনারা যদি পরীক্ষা দেন আর কি, এখন পরীক্ষা যদি না হ্যাঁ দেন স্যার, তাহলে তো একটা পরীক্ষা নিলে ভালো হবে স্যার, আমরা তাহলে আইডিয়াটা বুঝতে পারবো স্যার। হ্যাঁ, আমরা নেক্সট ক্লাস যদি পরে আপনারা নিশ্চিতভাবে ধরে নিবেন আমি একটা পরীক্ষা নিব আপনাদের 3 ঘন্টারই 2টা কোশ্চেন দিব জি এবং স্যার। সেটা 1 নাম্বার চ্যাপ্টার থেকে 9 নাম্বার চ্যাপ্টার পর্যন্ত আমি যা পড়াইছি ওগুলা থেকেই আমি জি জাস্ট স্যার। আপনাদের রাইটিং কোয়ালিটি একটু বোঝার চেষ্টা করব। জি স্যার। নাম্বার 2 হচ্ছে আপনারা অ্যান্সার কিভাবে অ্যারেঞ্জ করেন। নাম্বার 3 হচ্ছে অ্যান্সারের কমপ্লিটনেস। নাম্বার 4 হচ্ছে প্রেজেন্টেশন। এই কয়েকটা সেগমেন্টে আমি যতজনই পরীক্ষা দিবেন আমি সবাইকেই খাতা দেখে ইন্ডিভিজুয়ালি ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব আর কি। সো নেক্সট ক্লাস যদি আমার পরে আপনারা ধরেই নেবেন সেদিন পরীক্ষা হবে, কারণ আমার একটু ইন্টারাপ্ট হিসাবে করবো। বলেন। ওই যে আমি একটু মোবাইলে ক্লাস করছি, তো ওই পিপিটি যেটা দিয়েছেন না, ওটা আমার জন্য ডাউনলোড করা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। কাইন্ডলি স্যার আপনারা একটু মেইলে দিবেন আমাদের। মেইল সরি স্যার। দেখিয়ে দিতে পারি কিনা। ওই যে ক্লাসের যে লিঙ্কটা দেন আমাদের, ওইখানে একটু স্যার মানে অ্যাটাচমেন্টে শেয়ার করে দিলে আমরা পেয়ে যাবো। দিচ্ছি দাঁড়ান। জি। মার্কেটিং ম্যানেজার। দিছি ইমেলে, দেখেন পেয়েছেন কিনা। ইমেল পেয়েছেন? স্যার এখনো আসেনি। একটু ওয়েট করেন, ইমেল তো আমার এখান থেকে আউট দেখাচ্ছে। স্যার আসছে স্যার। আসছে। কি স্যার আসছে? হুম। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? স্যার আমরা যদি প্রিভিয়াস কোশ্চেন গুলো ওই 1 থেকে 9 নাম্বার চ্যাপ্টার যেগুলো আসছে সেগুলো যদি রিপিট করে বারবার হচ্ছে রাইট আপ করে এবং নিজের মতো করে কিছু লিখি, তাহলে এটা এটা কি ভালো হবে স্যার? মানে হ্যাঁ, আগের যে কোশ্চেন গুলো আসছে ওগুলো আপনি জি স্যার। প্র্যাকটিস করেন, জি প্রয়োজনে স্যার। দেখে দেখেই লিখেন, বাট আপনি হ্যাঁ জি লিখেন। স্যার, আমি ওটাই বলছি, আমি দেখে দেখে কয়েকবার করে লিখলে তাহলে আমার মনে হ্যাঁ, হয় জিনিসটা আমার খুব ফাস্ট চলে আসবে, ক্যাপচার করতে পারবো। রাইট সুবিধা হবে। রাইট রাইট রাইট।
জি স্যার। ওইটা খুব জরুরি দরকার, না হয় আপনারা ধরেন ইয়ে করতে পারবেন না মানে আসলে আহ, হঠাৎ করে এমন একটা হঠাৎ করে কি লিখবো বুঝতে পারবো না আর কি স্যার। মানে এই জন্য সিচুয়েশন, কোশ্চেন আনইভেন কন্ট্রোল যেটা সিচুয়েশন থাকে- হইলে ওটা জি ট্যাকেল স্যার। করতে পারবেন। জি স্যার। তো এটা সবচেয়ে ভালো যদি আপনি প্রত্যেক সপ্তাহে দুই একটা করে কেস লিখেন আর কি, জি স্যার। যেই সাবজেক্টেরই লিখেন জি স্যার। প্রত্যেক সপ্তাহে চেষ্টা করবেন একটা করে কেস লিখতে, জি স্যার। তাহলে আপনি দেখবেন যে আপনার কনফিডেন্স বাড়বে। জি স্যার। কারণ এটা তো আসলে প্র্যাকটিসের বিষয়, কেস তো আর কেউ ধরেন শিখে আসে না, কেস না এখানে এসে শিক্ষার শিখতে সুযোগ হবে। তো নেই স্যার। জি স্যার। হ্যাঁ, সো আপনি যদি যত বেশি প্র্যাকটিস করবেন আপনার ধরেন ফ্লেক্সিবিলিটি তত বেশি। আচ্ছা পরীক্ষার হলে কি স্যার 100 মার্কে অ্যান্সার করতে হবে স্যার? এভারেজ যদি আপনি 100 অ্যান্সার করতে পারেন সবচেয়ে ভালো, তাহলে এভারেজে আপনি আগায় যাবেন অনেক দূর। ওকে স্যার। কারণ আপনি যদি মনে করেন যে 70 অ্যান্সার করে আসলেন, তো জি। আপনার সিদ্ধান্ত রাইট আপ একুরেসি যদি ভালো না থাকে, তাহলে তো আপনার ধরেন ফেল করার চান্স বেশি, তাই না? জি স্যার। জি স্যার। কিন্তু আপনি যদি মোটামুটি ধরেন সবই অ্যান্সার করে আসেন 100, এবারে যদি লিখেন তাও তো 50% মার্কস পাবেন। ওকে স্যার। তো এটা হলে তো ধরেন আপনার সাকসেসের চান্স অনেক বেড়ে যাবে না? জি স্যার। জি। তো এটা কাজে লাগানো উচিত আমার সেন্সের। ওকে স্যার। সো এভারেজ কোয়ালিটির রাইট আপ যে নাম্বারের সাথে যে কম্বিনেশনটা আমি দিছিলাম, জি স্যার। ওই কম্বিনেশনে যদি আপনারা লিখেন তাহলে দেখবেন যে এভারেজে আগায় যাবেন অনেক দূর। ওকে স্যার। কি বলছি বুঝছেন? জি স্যার। এভারেজে আগায় যাবেন অনেক দূর। তো আমার কাছে মনে হয় যে ধরেন আজকে যদি আর কোনো ইয়া না থাকে, আপনারা অন্য সাবজেক্টের সময় দেন, আমরা ক্লাস শেষ করি নাকি? জি স্যার, তবে আমাদের জন্য একটা পরীক্ষা নিলে ভালো হয় স্যার। নেক্সট আজকে ক্লাসে class- পরে নেক্সট ক্লাস শিডিউল জি পড়লেই স্যার। যা বুঝবেন আমি পরীক্ষা নিব। ওকে স্যার। ঠিক আছে, জি স্যার। ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে। ঠিক আছে।